খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। চুল খোলা খালেগি নাচে ট্রাম্পকে স্বাগত জানালো আমিরাতের মেয়েরা। ভারতে বিদ্রোহীদের সঙ্গে সেনাদের গোলাগুলি, নিহত 10। গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত 115 ফিলিস্তিনি। ইন্দোনেশিয়ার পাপুয়ায় সেনা অভিযানে 18 বিচ্ছিন্নতাবাদী নিহত। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা পাকিস্তানের। পুতিনের সঙ্গে আমার সাক্ষাৎ না হলে ইউক্রেন ইস্যুর অগ্রগতি হবে না, ট্রাম্প। ইউক্রেন ইস্যুতে আলোচনা, ইস্তাম্বুলে পৌঁছেছে রুশ প্রতিনিধি দল। রুশ সেনাবাহিনীর সঙ্গে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা চীনের। আসছি বিস্তারিত খবরে। ভারতের মণিপুর রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি হয়েছে। এতে অন্তত 10 জন বিদ্রোহী নিহত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। মিয়ানমার সীমান্তবর্তী মণিপুর গত 2 বছর ধরে উত্তপ্ত হয়ে আছে। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার 15 মে জানিয়েছে, ভারতীয় এই বিদ্রোহীরা মিয়ানমারে আশ্রয় নিয়েছিল, কিন্তু গত নভেম্বর থেকে তারা আবার বিদ্রোহী কার্যক্রম চালাতে ভারতে প্রবেশের চেষ্টা করতে থাকে। এর মধ্যেই মণিপুরে 10 বিদ্রোহী নিহত হওয়ার ঘটনা ঘটল। ভারতীয় সেনাবাহিনী বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্টে বলেছে, 10 জন ক্যাডারকে হত্যা করা হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। 2021 সালে মিয়ানমারের সেনাবাহিনী গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত নেত্রী অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে। এরপর দেশটির সাধারণ মানুষ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করল, যা পরবর্তীতে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে পরিণত হল। এতে করে ভারতের সঙ্গে থাকা মিয়ানমারের 1600 কিলোমিটার সীমান্ত অরক্ষিত হয়ে পড়ল। এর মধ্যে 2023 সালের মে মাস থেকে মণিপুরে জাতিগত দাঙ্গা শুরু হয়, যা এখনও সক্রিয় রয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে জাতিগত দাঙ্গায় প্রায় 260 জন নিহত হয়েছেন। এছাড়া 60,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সেখানে এক জাতির ওপর আরেক জাতির মানুষ নির্মম নির্যাতন, ধর্ষণসহ অসংখ্য অপরাধ ঘটিয়েছে। মণিপুরে 32 লাখ মানুষ বাস করেন। এর মধ্যে সেখানকার উপত্যকাটি মেইতেই জাতির নিয়ন্ত্রণে রয়েছে। অপরদিকে পাহাড়ি এলাকাগুলো কুকিদের নিয়ন্ত্রণে আছে। মেইতেইরা সেখানে সংখ্যাগরিষ্ঠ হলেও সংখ্যালঘু কুকিদের বিভিন্ন অধিকারে ভাগ বসাতে চায়। এই নিয়ে দুই জাতির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ব্যাপক হামলা চালাচ্ছে। আজ বৃহস্পতিবার 15 মে সকাল থেকে বিকাল হওয়ার আগেই গাজায় 115 জন ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার বাহিনী। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত কয়েকদিনের তুলনায় গাজায় আজ বেশি হামলা চালানো হচ্ছে। স্বাস্থ্য খাতের সূত্রের বরাতে তারা এখন পর্যন্ত 115 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে এই 115 জনের মধ্যে নারী, শিশু ও পুরুষ কতজন সেটি স্পষ্ট করে জানানো হয়নি। গত 13 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে এলেন। সৌদি আরব ও কাতার সফর শেষে আজ তিনি সংযুক্ত আরব আমিরাতে গেছেন। দখলদার ইসরায়েল ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে হুমকি দিয়েছিল যে তিনি এই অঞ্চলে থাকা অবস্থায় যদি হামাস তাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতি না করে তাহলে গাজায় ব্যাপক হামলা চালানো হবে। কাল শুক্রবার ট্রাম্প মধ্যপ্রাচ্য ছেড়ে যাবেন, কিন্তু এখনও যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তবে দখলদাররা ট্রাম্প যাওয়ার আগেই গাজায় বর্বরতার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। গতকাল বুধবার প্রায় 100 ফিলিস্তিনিকে হত্যা করেছিল ইসরায়েলি সেনারা। আজ এই সংখ্যা 100 ছাড়িয়ে গেল। গাজায় 2 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েল অবরোধ আরোপ করে রেখেছে। এতে করে সেখানকার মানুষ অনাহারে জীবনযাপন করছে, কিন্তু দখলদাররা তাদের হামলা বন্ধ রাখেনি। ফলস্বরূপ নিমিষেই ক্ষুধার্ত ও ক্লান্ত এসব মানুষের প্রাণ ঝরে যাচ্ছে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া রাজ্যে অভিযান চালিয়ে দেশটির সামরিক বাহিনী অন্তত 18 বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীকে হত্যা করেছে। এই অভিযানে সেখানে কমপক্ষে 3 জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন। একটি বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস্টোমেই সিয়ান্তুরি বলেছেন, বুধবারের অভিযানে সামরিক বাহিনীর সদস্যরা অ্যাসল্ট রাইফেল, তীর ধনুক এবং দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছেন। অভিযানে দেশটির সেনাবাহিনীর কোনো সদস্য হতাহত হননি বলেও বিবৃতিতে জানানো হল। ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর অভিযানের বিষয়ে মন্তব্য জানতে পাপুয়ার বিচ্ছিন্নতাবাদীদের একজন মুখপাত্রের কাছে অনুরোধ করা হয়েছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
পাপুয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি সংগঠন বলেছে, বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির সময় অন্তত ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্থানীয় গির্জার মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে। এছাড়া ওই এলাকা থেকে প্রায় ১,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সংগঠনটির পাপুয়া শাখার প্রধান রোনাল্ড রিচার্ড সাংবাদিকদের বলেছেন, গ্রামের লোকজন যখন ঘুমাচ্ছিলেন তখন এই হামলার ঘটনা ঘটেছিল। তিনি এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য দেশটির মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই ধরনের ঘটনা সহিংসতার একটি চক্রে পরিণত হয়েছে। তিনি বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতির নিন্দা জানিয়ে বলেন, গুলিতে এক শিশুর কান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো পক্ষের গুলিতে ওই শিশু আহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পাপুয়া নিউ গিনির সঙ্গে সীমান্ত রয়েছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলের। এই অঞ্চলটি ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে বিতর্কিত এক ভোটের মাধ্যমে পাপুয়া নিউ গিনি থেকে বেরিয়ে ইন্দোনেশিয়া নিয়ন্ত্রণে আসে। অনেকেই গণভোটের ওই সিদ্ধান্তকে অবৈধ বলে মনে করেন। খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চলের স্বাধীনতার দাবিতে দশকের পর দশক ধরে আন্দোলন চালিয়ে আসছেন বিদ্রোহীরা অতীতে বেশ কিছু বিদেশিকে জিম্মি করেছিল। এর মধ্যে ১৯৯৬ সালে ২৬ জন বন্যপ্রাণী গবেষককে জিম্মি করেছিল বিদ্রোহীরা। এছাড়া জিম্মি করার প্রায় ১৯ মাস পর গত বছর নিউজিল্যান্ডের এক পাইলটকে মুক্তি দেওয়া হল। গত মাসে পাপুয়ার বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা গুলি চালিয়ে অন্তত ১৭ জনকে হত্যার দাবি জানায়। ইন্দোনেশিয়ার সেনাসদস্যরা স্বর্ণ খনির শ্রমিকের ছদ্মবেশে সেখানে কাজ করেছিলেন বলে তাদের হত্যার পর জানিয়েছিল বিদ্রোহীরা। পাকিস্তান কি পারমাণবিক অস্ত্র পরিচালনার জন্য যথেষ্ট দায়িত্বশীল, এমন প্রশ্ন তুললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি তিনি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক তদারকির আওতায় আনার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানালেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বলল, রাজনাথ সিংয়ের এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ভারতের গভীর অনিরাপত্তাবোধ এবং পাকিস্তানের কার্যকর প্রতিরক্ষা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রচলিত সামরিক ক্ষমতার মাধ্যমে প্রতিরোধ গড়ার সক্ষমতা নিয়ে হতাশার বহিঃপ্রকাশ। পাকিস্তান মনে করে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্য নিজেদের প্রচলিত সামরিক সক্ষমতাই যথেষ্ট। কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইলের প্রয়োজন নেই, যেটা ভারত নিজেই বহন করে বেড়ায়। ব্রিফিংয়ে আরও বলা হল, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর ম্যান্ডেট ও দায়িত্ব সম্পর্কে তার চরম অজ্ঞতাও প্রকাশ করে। বরং ভারতে পরমাণু ও তেজস্ক্রিয় পদার্থের চুরি এবং অবৈধ পাচারের পুনঃপুন ঘটনার কারণে IAEA ও আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন হওয়া উচিত। এতে উল্লেখ করা হয়, মাত্র গত বছর ভারতের ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার BARC থেকে চুরি যাওয়া একটি তেজস্ক্রিয় যন্ত্রসহ ৫ জনকে দেরাদুনে আটক করা হল। পরবর্তীতে একটি চক্রের কাছ থেকে চরম তেজস্ক্রিয় ও বিষাক্ত পদার্থ ক্যালিফোর্নিয়াম উদ্ধার করা হল, যার বাজার মূল্য প্রায় $10 কোটি। ২০২১ সালে ক্যালিফোর্নিয়াম চুরির ৩টি ঘটনা নথিভুক্ত হল। এই ধারাবাহিক ঘটনাগুলো ভারতের পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে এবং দেশটির ভেতরে সংবেদনশীল দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণের একটি কালোবাজার সক্রিয় রয়েছে বলে ইঙ্গিত দেয়। পাকিস্তান এসব ঘটনার স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। পাশাপাশি ভারতকেও তার নিজের পারমাণবিক স্থাপনা ও অস্ত্রভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হল। এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজনাথ সিং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর ১৫ কোর সদর দপ্তর পরিদর্শন করলেন এবং সেখানে সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করলেন। এ সময় তিনি বললেন, বিশ্ব জানে আমাদের সেনাবাহিনীর লক্ষ্য কতটা নিখুঁত এবং তারা যখন আঘাত হানে তখন শত্রুরাই হিসাব রাখে। আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প কতটা দৃঢ় তা বোঝা যায় এই কথায় যে আমরা পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেলের তোয়াক্কা করিনি। রাজনাথ সিং আরও বলেন, গোটা বিশ্ব দেখল কিভাবে পাকিস্তান দায়িত্বজ্ঞানহীনভাবে ভারতকে হুমকি দিয়েছে। আজ শ্রীনগরের মাটি থেকে আমি এই প্রশ্ন তুলতে চাই, এমন এক দায়িত্বজ্ঞানহীন ও উচ্ছৃঙ্খল দেশের হাতে কি পারমাণবিক অস্ত্র নিরাপদ? তিনি আরও বললেন, আমি মনে করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর তত্ত্বাবধানে নেওয়া উচিত। মূলত তার এই বক্তব্যেরই পাল্টা জবাব দিয়ে নিন্দা জানাল পাকিস্তান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সরাসরি বৈঠক না হওয়া পর্যন্ত ইউক্রেন সংকট নিয়ে কোনো অগ্রগতি হবে বলে তিনি আশা করছেন না। বৃহস্পতিবার কাতার থেকে সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বললেন, যতক্ষণ না আমি আর পুতিন একসঙ্গে বসি ততক্ষণ আমি মনে করি না কিছু হবে। পুতিন তুরস্কে কিয়েভের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ায় এই মন্তব্য করলেন ট্রাম্প। তিনি আরও বললেন, ইউক্রেন ইস্যুতে কার্যকর সমাধানের জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের আলোচনাই একমাত্র পথ হতে পারে। বুধবার ইউক্রেন যুদ্ধ সমাপ্ত করার লক্ষ্যে তুরস্কে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বৃহস্পতিবার পুতিন তুরস্কে যাননি, তাই ট্রাম্পও দেশটিতে গেলেন না। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে বৃহস্পতিবার তুরস্ক সফরের আহ্বান জানিয়েছিলেন। এ ব্যাপারে ইঙ্গিত করে ট্রাম্প গতকাল সাংবাদিকদের বললেন, আমি জানি না যদি আমি না যাই তিনি পুতিন সেখানে থাকবেন কি না। তিনি চান আমি যেন সেখানে যাই। যদি যুদ্ধ থামানোর সম্ভাবনা থাকে তাহলে আমি সেখানে যেতে পারি। প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বেশ দীর্ঘদিন ধরেই চলছে। যুক্তরাষ্ট্র এটি থামাতে আপ্রাণ চেষ্টা করছে। প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ট্রাম্প এই যুদ্ধ থামানোর পক্ষে ছিলেন। এবার তা বাস্তবায়নের পথে, তবে নানা দরকষাকষির কারণে দেরি হচ্ছে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করল রাশিয়া, যা পরে যুদ্ধে গড়াল। বিভিন্ন সময় সাময়িক যুদ্ধবিরতি হলেও যুদ্ধ এখনও চলছে। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার জন্য রাশিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহকারী ভ্লাদিমির মেডিনস্কি এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন, যেমনটা তিনি 2022 সালের আলোচনাতেও দিয়েছিলেন। রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী রুশ প্রতিনিধি দলে রয়েছেন মিখাইল গালুজিন, উপ-পররাষ্ট্রমন্ত্রী, ইগর কস্তিউকভ, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান, এবং আলেকজান্ডার ফোমিন, উপ-প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহের শেষে কিয়েভ ও মস্কোর মধ্যে কোনো পূর্বশর্ত ছাড়াই সরাসরি আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব দিলেন এবং 15ই মে ইস্তাম্বুলে বসার আহ্বান জানালেন। এর আলোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ইউক্রেনকে অবিলম্বে পুতিনের প্রস্তাব গ্রহণের আহ্বান জানালেন। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে জানালেন তিনি তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করবেন। পরে মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও জানালেন রাশিয়া আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানও এই আলোচনার মধ্যস্থতা ও আয়োজন করার জন্য তার দেশ প্রস্তুত বলেও উল্লেখ করলেন। রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে চীন। দেশটির প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সাম্প্রতিক মস্কো সফরের পর আজ বৃহস্পতিবার এই ঘোষণা এল বেইজিং থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ নিতে গত সপ্তাহে মস্কোয় গিয়েছিলেন সির মস্কো সফরের পরপরই এই ঘোষণা দেওয়া হল। কয়েক বছর ধরে মস্কো বেইজিংয়ের সম্পর্ক বাড়ছিল। ইউক্রেনে 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশ দুটির মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হল। সির সাম্প্রতিক মস্কো সফর পশ্চিমারা ভালোভাবে নেয়নি। ইউক্রেনের মিত্রদেশগুলোর অভিযোগ মস্কোকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে যুদ্ধ চালাতে সহায়তা দিচ্ছে বেইজিং। পশ্চিমাদের এসব অভিযোগ বারবার অস্বীকার করেছে বেইজিং। তাদের দাবি এই সংঘাতে তারা নিরপেক্ষ। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সির মস্কো সফর নিয়ে আজ চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন নানা প্রশ্নের উত্তর দিলেন। চীন কিভাবে রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করবে এমন এক প্রশ্নের জবাবে জিয়াং বিন বললেন, আমাদের সামরিক পর্যায়ের সম্পর্কটা উচ্চ পর্যায়ের। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে পোস্ট করা একটি উত্তরে তিনি এই কথা বললেন। চীনের সেনাবাহিনী রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত উল্লেখ করে জিয়াং বিন বললেন, আমরা কৌশলগত পারস্পরিক আস্থা আরও গভীর করতে, কৌশলগত যোগাযোগ জোরদার করতে এবং ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণ করতে কাজ করছি। জিয়াং বললেন, এই উদ্যোগগুলো নতুন যুগে চীন রাশিয়া সমন্বিত কৌশলগত অংশীদারত্বের বিষয়বস্তুকে আরও সমৃদ্ধ করবে। এই পদক্ষেপগুলো বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা রক্ষা ও জোরদারে সহায়তা করবে বলেও মন্তব্য করলেন জিয়াং বিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় দীর্ঘ বৈঠক শেষে সি জিনপিং বলেছিলেন, চলমান বৈশ্বিক অস্থিরতার এই সময়ে চীন রাশিয়ার সম্পর্ক ইতিবাচক শক্তি নিয়ে হাজির হয়েছে। জিয়াংবিন আরও বললেন, বেইজিং মস্কো প্রভাবশালীদের জুলুমের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করেই সি এই কথা বলেছেন বলে ধারণা করা হচ্ছে। তখন পুতিন নিজেও সাংবাদিকদের বলেছিলেন, শির সঙ্গে তাঁর ঐতিহ্যগতভাবে উষ্ণ বন্ধুসুলভ আলোচনা হয়েছে। তিনি সিকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করলেন। সৌদি আরব এবং কাতার সফর শেষে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতে গেলেন। এদিন আবুধাবির বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শুধু তাই নয়, আমিরাতের মেয়েরা তাদের ঐতিহ্যবাহী চুল খোলা খালেগি নাচে ট্রাম্পকে স্বাগত জানাল। মার্কিন প্রেসিডেন্টের যোগাযোগ পরামর্শক মার্গো মার্টিন নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে লম্বা চুলের তরুণীরা মাথা দুলিয়ে দুলিয়ে ট্রাম্পের সামনে নাচ পরিবেশন করছেন। এদিকে আরব দেশগুলো যখন ট্রাম্পের সামনে চাকচিক্যের ঝলকানি দেখাচ্ছে, তখন ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা চলছেই। ধারণা করা হয়েছিল ট্রাম্পের সফরের সময় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি হয়তো হবে, কিন্তু এখনও তা হয়নি। দখলদার ইসরায়েল ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই হুমকি দিয়েছিল যে তিনি এই অঞ্চলে থাকা অবস্থায় যদি হামাস তাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতি না করে তাহলে গাজায় ব্যাপক হামলা চালানো হবে। কাল শুক্রবার ট্রাম্প মধ্যপ্রাচ্য ছেড়ে যাবেন, কিন্তু এখনও যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বরং দখলদাররা ট্রাম্প যাওয়ার আগেই হামলার তীব্রতা আরও বাড়িয়েছে। গতকাল বুধবার প্রায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আজ এই সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। গাজায় ২ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েল অবরোধ আরোপ করে রেখেছে। এতে করে সেখানকার মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন, কিন্তু দখলদাররা তাদের হামলা বন্ধ রাখেনি। ফলস্বরূপ ক্ষুধার্ত ও ক্লান্ত এসব মানুষের প্রাণ নিমিষেই ঝরে যাচ্ছে। সূত্র আল জাজিরা, MTI। আপনার যদি আরও কোনো পরিবর্তনের প্রয়োজন হয় তবে আমাকে জানাতে পারেন।